হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মিডিয়ান চ্যাপ্টারটা বা মধ্যমা চ্যাপ্টারে পার্ট 2টা দেখবো। এর আগের দিন আমরা অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যমা কিভাবে বের করতে হবে সে ফর্মুলা দেখেছিলাম এবং একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল আমরা ডিসকাস করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা আমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আজকে আমরা মিডিয়ানের পার্ট 2 অর্থাৎ বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব যখন থাকবে, সেই শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে মিডিয়ানটা বা মধ্যমাটা কিভাবে বের করবো সেই ফর্মুলাটা দেখবো এবং একটা এক্সাম্পল বিস্তারিতভাবে আলোচনা করবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিডিয়ান পার্ট 2। তাহলে এখানে এখানে যেমন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি। এখানে এই চ্যাপ্টারে দুখানা জিনিস দেওয়া, প্রথম হচ্ছে শ্রেণী বা শ্রেণী সীমানা দেওয়া থাকবে, তারপরে পরিসংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে এখান থেকে তুমি মধ্যমা বের করো। তাহলে এখানে যে ডেটাগুলো আমার কাছে আছে সেই ডেটাগুলো নিশ্চয় অবিন্যস্ত ডেটা নয়, এগুলো সব শ্রেণীবদ্ধ ডেটা, শ্রেণীবদ্ধ ডেটা এগুলো। তাহলে এই শ্রেণীবদ্ধ ডেটা বা রাশি তথ্যের ক্ষেত্রে আমরা মধ্যমাটা কিভাবে বের করি। তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা লিখছি। ফর্মুলার প্রত্যেকটা নোটেশন বা চিহ্ন কোনটা কি ডিনোট করে সেটা আমি বলবো, তারপর এক্সাম্পলটা আমরা ডিসকাস করবো। তাহলে শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে মধ্যমার যে ফর্মুলা সেটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, একটু বড় ফর্মুলাটা, কিন্তু কোনটা কি বলে দেওয়ার পর যখন আমি এক্সাম্পল দেবো পুরো ক্লিয়ার, বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে মধ্যমাটার ফর্মুলা। আমার শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে মধ্যমার ফর্মুলাটা কি পাচ্ছি, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এখন কোনটা কি, এখানে যে নোটেশন গুলো আছে কোনটা কি, যেখানে স্মল এল এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, স্মল এন এটা হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা অর্থাৎ যতগুলো পরিসংখ্যা আমার কাছে থাকবে সে সমস্তগুলো যোগফলটা হচ্ছে মোট পরিসংখ্যা। তারপরে হচ্ছে সিএফ, সিএফ এই যে সিএফটা লিখছি, এই সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। হলো, তাহলে সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এক্সাম্পল দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আমি জাস্ট এখন নোটেশন গুলো লিখছি। এরপরে এফ, এই যে নিচে স্মল এফ আছে, এই এফ, এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, কোনো একটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করতে হয় উচ্চ সীমানা থেকে বা ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানাটা বিয়োগ করে এইচ বা শ্রেণী দৈর্ঘ্যটা বের করতে হয়। এখন এখানে এই ফর্মুলাটা লেখার পর এই যে নোটেশন গুলোর পরিচয় দেওয়া হলো, প্রত্যেকটাতে দেখো একটা জিনিস লেখা হবে, একটা কথা লেখা, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। তো প্রথম প্রশ্ন হচ্ছে মধ্যমা শ্রেণীটা কিভাবে আমরা বের করবো। ঠিক আছে, মধ্যমা শ্রেণীটা কিভাবে বের করবো সেটা আমি একটু পরে বলছি। মধ্যমা শ্রেণীটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমি ওই এক্সাম্পলটা গিয়ে কয়েকটা জিনিস, তার আগে যে যেগুলো লাগবে সেগুলো। সাপোজ এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, আমি ধরে নিলাম এর মধ্যে এইটা হলো মধ্যমা শ্রেণী, সাপোজ এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে এখানে দেখো শ্রেণীতে কতগুলো আছে, শ্রেণী 1 2 3 4 5, পাঁচটা শ্রেণী আছে এবং তাদের রেসপেক্টিভ পরিসংখ্যা দেওয়া আছে। আমি ধরে নিলাম, কিভাবে বের করতে হয় সেটা আমি পরে বলছি, আগে আমি ধরে নিলাম যে মধ্যমা শ্রেণী হচ্ছে 20 থেকে 30। আচ্ছা, এখন প্রত্যেকটা অঙ্কে এই মিডিয়ান, শ্রেণীবদ্ধ ডেটার ক্ষেত্রে মিডিয়ান বের করার প্রত্যেকটা অঙ্কে তিনখানা কলাম হবে। একটা হচ্ছে শ্রেণীর কলাম, এটা একটা হচ্ছে পরিসংখ্যার কলাম, আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার কলাম। ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা কিভাবে বের করবো, এখানে 3 আছে, এখানে 3 বসিয়ে দাও। তারপরে এই 3 আর এই 7 যোগ করো, তাহলে 3 প্লাস 7 10। ওকে, তারপরে এই 10 আর 4 যোগ করো, তাহলে 10 প্লাস 4 14। তারপর 14 আর 4 যোগ করো,
14 প্লাস 4 18, 18 আর এই 2 যোগ করো, 18 প্লাস 2 হয়ে গেল 12। ওকে, তাহলে প্রথমে আমাকে এই দুখানা কলাম দেওয়া ছিল, সেখান থেকে আমি একটা এক্সট্রা কলাম এটা বের করে নিলাম। এখন এই প্রত্যেকটা নোটেশনের ভ্যালু কোনটা কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, এখন ক্রমযোগী পরিসংখ্যার একেবারে শেষে যেটা পেলাম এটাকে লেখা হয় স্মল এন। ওকে, এটাকে লেখা হচ্ছে স্মল এন। এখন আমি অলরেডি ধরে নিয়েছি যে এটা মধ্যমা শ্রেণী, কিভাবে বের করতে হবে পরে বলছি। এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এখন তাহলে এখানে এল এর পরিচয় কি দেওয়া আছে? এল এর পরিচয় দেওয়া আছে, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে এই উপরে এক্সাম্পলটাতে মধ্যমা শ্রেণী এটা, তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানাটা কি 20, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার এল। ওকে, এটা হয়ে যাচ্ছে এল, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা এটা। আচ্ছা, এরপরে তারপরে আছে এন। এন এর ভ্যালু আমরা পেয়ে গেছি এখান থেকে 20, মোট পরিসংখ্যা যেটা। তারপরে আছে সিএফ। সিএফ এর পরিচয় কি কি লেখা আছে এখানে? মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী, 20 থেকে 30 এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 14। তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণী, তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা 10 থেকে 20, তার ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 10। তাহলে এইটা হচ্ছে আমার সিএফ। বোঝা গেল? তাহলে মধ্যমা শ্রেণী যেটা থাকবে তার আগের শ্রেণীতে আমি যাব, যে সেই আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হবে সেটা হচ্ছে সি। সিএফটা বেরিয়ে গেল। তারপরে কি লেখা আছে? তারপর হচ্ছে স্মল এফ। স্মল এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এখানে মধ্যমা শ্রেণী কোনটা? 20 থেকে 30 হচ্ছে মধ্যমা শ্রেণী, তাহলে তার পরিসংখ্যা এখানে 4 দেওয়া আছে, তাহলে এটা হলো স্মল এফ। এটা হলো স্মল এফ। এরপরে হচ্ছে একটা বাকি থাকলো, সেটা হচ্ছে এইচ। তাহলে এইচটা কি করে বের করবো? এইচটা আমি কি বললাম? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়? মধ্যমা শ্রেণী এটা 20 থেকে 30, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব সীমানা থেকে আমি নিম্ন সীমানাটা বিয়োগ করবো। তাহলে এইচটা হবে 30 মাইনাস 20 সমান 10। এটা হয়ে গেল আমার স্মল এইচ। ওকে, তাহলে মধ্যমা শ্রেণী বাদে, মধ্যমা শ্রেণীটা কিভাবে বের করতে হবে সেটা বাদে যে যে নোটেশন গুলো ছিল সে সমস্ত গুলো এখানে কিন্তু এক্সপ্লেন করা হলো। তোমরা চাইলে ভিডিওটা আবার একটু এগিয়ে নিয়ে তোমরা দেখতে পারো। ওকে, তাহলে এখন আমরা জানবো যে মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে বের করব। এই নোটটা তোমরা লিখে নাও। তাহলে মধ্যমা শ্রেণী হলো সেই শ্রেণী যার ক্রমযৌগিক পরিসংখ্যা n/2 অথবা n/2 এর ঠিক বেশি, ঠিক বেশি, অর্থাৎ জাস্ট গ্রেটার। ওকে, তাহলে এই এক্সাম্পলটা আমি একটু ডিসকাস করি ব্যাপারটা। তাহলে এই এক্সাম্পলটাতে আমি দেখতে পাচ্ছি n এর ভ্যালু হচ্ছে 20, তাহলে সঙ্গে সঙ্গে আমরা n/2 টা ক্যালকুলেট করবো, তাহলে কত হবে সেটা 10। যদি n/2 ক্রমযৌগিক পরিসংখ্যার কলামে থাকে, তাহলে যদি n/2 ক্রমযৌগিক পরিসংখ্যার কলামে থাকে, যেমন এখানে n/2 10 ক্রমযৌগিক পরিসংখ্যার কলামে আছে, তাহলে 10 যে কলামে আছে সেটা হবে মধ্যমা শ্রেণী। মানে এখানে আমি আগেরটা, যদিও আগেরটার সঙ্গে মিলছে না কারণ ওটা আমি আরবিটার একটা এক্সাম্পল নিয়েছিলাম, পরের এক্সাম্পল আমি সেটা ক্লিয়ার করছি। তাহলে যদি n/2 ক্রমযৌগিক পরিসংখ্যার কলামে থাকে, তাহলে যেখানে n/2 থাকবে সেটা যে শ্রেণীর অন্তর্গত সেটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী। এবার যদি n/2 না থাকে, n/2 এর ঠিক বেশিটা আমরা নেব। তাহলে এখানে 10-এর থেকে বেশি কারা কারা আছে? 14, 18, 20। ধরো 10 এখানে নেই, সাপোজ 10 নেই, 12 থেকে শুরু হচ্ছে, 12, 14, 18, 20। তাহলে 12-র ঠিক বেশি, এই 10-এর ঠিক বেশি 12। ওকে, 10-এর ঠিক বেশি 12, বা এখানে সাপোজ এটা 9 হচ্ছে, তাহলে 10-এর ঠিক বেশি, 10-এর থেকে বেশি কে কে হচ্ছে 14, 18, 20। তাহলে ঠিক বেশি হচ্ছে 14, অর্থাৎ বেশির মধ্যে সব থেকে কম যেটা সেটা হবে, সেই শ্রেণীটা হবে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মধ্যমা শ্রেণী বের করার রুল। নোটটা আমি আবার বলছি। মধ্যমা শ্রেণী হলো সেই শ্রেণী যার ক্রমযৌগিক পরিসংখ্যা n/2 অথবা n/2 এর ঠিক বেশি, জাস্ট গ্রেটার। তাহলে আমি একটা এক্সাম্পল ফুললি এখানে ডিসকাস করব, তাহলে পুরো বিষয়টা যে যে জায়গায় তোমাদের কনফিউশন হয়তো বা থাকতো বা থেকেছে আমার ভিডিও দেখে, সেগুলো সমস্ত ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কি লেখা আছে এখানে? নিচের পরিসংখ্যা বিভাজন থেকে, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করবে। তাহলে এখানে দুটো ডেটা দেওয়া আছে, এখান থেকে মধ্যমাটা বের করতে হবে। তাহলে আমরা পরপর এটা স্টার্ট করছি। তাহলে ডেটা যেগুলো দেওয়া আছে আমি লিখছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50,
50 থেকে 60 পরিসংখ্যাগুলো লিখে ফেলি। 4 7 10 15 10 8 আর একটা আছে 60 থেকে 70, এটা হচ্ছে 5। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা কিভাবে বের করবো? 4 আছে 4, তারপরে 4 আর 7 যোগ 11, 11 প্লাস 10 21, 21 প্লাস 15 6 36, 36 প্লাস 10 46, 46 প্লাস 8 54, 54 প্লাস 5 59। তাহলে এই শেষে যে নাম্বারটা আমি পেলাম সেটাকে দিয়ে দিচ্ছি স্মল n। ওকে, তাহলে পরপর স্টেপ গুলো তোমরা দেখো। তাহলে আমরা এইভাবে লিখবো, এখানে n ইকুয়াল টু 59, তাহলে ডেফিনেটলি n বাই 2 হবে 59/2, তাহলে সেটা হবে 29.5, 29.5 n বাই 2 এর ভ্যালু। এবার আমরা দেখবো n বাই 2 এই ক্রমযৌগিক পরিসংখ্যার এই যে টোটাল কলামটা আছে এখানে কি n বাই 2 টা আছে কি নাই সেটা আমরা দেখবো। তাহলে n বাই 2 এর ভ্যালু পেয়েছি 29.5, এখানে একটা ডেটাতেও দেখো 29.5 কিন্তু নেই, এখান থেকে অবধি 29.5 এখানে ডেটাগুলোতে নেই। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে 29.5 এর ঠিক পরেরটা, ঠিক পরের ডেটা কত? তাহলে 29.5 এর থেকে অনেকগুলো বড় আছে, 36 আছে, 46 আছে, 54 আছে, 59 আছে। তাহলে 29.5 এর ঠিক পরের বা জাস্ট গ্রেটারটা কিন্তু হচ্ছে 36। 36, তাহলে 36টা কোন শ্রেণীতে আছে? 30 থেকে 40। তাহলে এই যে 30 থেকে 40 যেটা পাচ্ছি এইটা হয়ে গেল আমার মধ্যমা শ্রেণী। বোঝা গেল? তাহলে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যার কলামে n/2 নেই, তাহলে n/2 অর্থাৎ 29.5 এর ঠিক বেশি 36। তাহলে 36 যেহেতু 30 থেকে 40 সেই শ্রেণীতে আছে, তাহলে 30 থেকে 40 সেটা হয়ে গেল আমার মধ্যমা শ্রেণী। তাহলে সেটা এখানে আমি লিখবো, n/2 ইকুয়াল টু এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 36, অতএব 30 থেকে 40 হলো মধ্যমা শ্রেণী। ব্যাস, মধ্যমা শ্রেণী আমার নির্ণয় হলো। এবার আমি নোটেশনের ভ্যালুগুলো সব বের করে দেবো। তাহলে আমরা জানি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা এটাকে বলা হচ্ছে স্মল এল, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা স্মল এফ, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ। বেরিয়ে গেল। আর এখানে এন অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে এই ভ্যালুগুলো আমি জাস্ট পুট করে দেবো ফর্মুলা। অতএব মধ্যমা ইকুয়াল টু, একটু অন্য কালিতে লিখছি, এল, সরি কালিটা একদমই লাইট কালার, অন্য কালি ইউজ করবো। এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। লিখলাম ফর্মুলাটা। তাহলে এল এর ভ্যালু আমি কত পেয়েছি এখানে? এল এর ভ্যালু হচ্ছে 30 প্লাস n/2 এর ভ্যালু কত পেয়েছি? এই যে n/2 এর ভ্যালু 29.5 বসাবো, 29.5 মাইনাস সিএফ এর ভ্যালু কত পেয়েছি? 21 আপন এফ এর ভ্যালু কত পেয়েছি? 15, এফ এর ভ্যালু 15। তাহলে এখানে আমি বসাচ্ছি 15 ইন্টু এইচ কত হবে? 30 থেকে 40 এই যে শ্রেণী, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 40 মাইনাস 30 10। তাহলে এটা হচ্ছে 10। তাহলে এটাকে আমি লিখতে পারবো ইকুয়াল টু 30 প্লাস 29.5 মাইনাস 21, তাহলে এটা হয়ে যাচ্ছে 8.5 বাই 15 ইন্টু 10। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু 30, 8.5 আর 10 যদি গুণ করা হয় 85 হয়ে যাবে বাই 15, 5 দিয়ে ভাগ করবো। তাহলে 5 17 85, 3 5 15, এটা হয়ে যাচ্ছে 30 প্লাস 17/3। এখন আমাকে এই 17কে 3 দিয়ে ভাগ করতে হবে। এই যে 17টা দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগ করার নিয়মটা, মানে রাশিবিজ্ঞান চ্যাপ্টারে কিভাবে ভাগ করতে হয়, দশমিকের পর কত দূর যেতে হয়, সে বিষয়ে সবিস্তারে আমি কল্পিত গড় পদ্ধতিতে ডিসকাস করেছি। তোমরা চাইলে আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তাহলে এখন আমি দেখবো যে 17কে 3 দিয়ে কিভাবে ভাগ করবো। তাহলে নিয়ম হচ্ছে, রাশিবিজ্ঞানের নিয়ম হচ্ছে সবসময় ভাগ করতে হবে দশমিকের পর 3 ঘর অব্দি যেতে হবে। তাহলে আমি প্রথমে দশমিকের পর 3 ঘর অব্দি যাবো। তাহলে প্রথমে 3 5 15, 2 দশমিক 0
3 6 18, আবার 2, আবার 0 নিয়ে আসো, 3 6 18, আবার 2, আবার 0 নিয়ে আসো, 3 6 18, আবার 2, এভাবে এটা কিন্তু চলবে। এদিকে এটা চলবে, দশমিকের পর 3 ঘর যাওয়ার পর আমি আর যাবো না। তাহলে এখন আমি দেখবো যে এই শেষ ডিজিটটা 5 বা 5-এর বেশি কিনা। শেষ ডিজিটটা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা প্রায় কত হবে? 5.67। এটা ইকুয়াল টু 30 প্লাস 5.67, তাহলে অ্যান্সার হয়ে যেতে 35.67 প্রায়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো এবং সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।